হ্যালো ভিউয়ার্স, আমি শ্রীকান্ত ভতিয়ার। আমার বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে উষ্ণ অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী ইতিহাস বিষয়ের উপর। আজকে আলোচ্য বিষয় হলো প্রথম অধ্যায়ের সেকেন্ড পার্টে আমাদের আছে আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি। তোমরা সূচিপত্রে দেখে নেবে এখানে কি কি বিষয় তুলে ধরা হয়েছে। তবুও একবার আমি বলে নিচ্ছি যে এখানে তুলে ধরা হয়েছে সরকারি নথিপত্র, আত্মজীবনী স্মৃতিকথা, সাময়িক পত্র, সংবাদপত্র ও চিঠিপত্র, এই চারটি বিষয়কে তুলে ধরা হয়েছে। আলোচনা যাওয়ার পূর্বে আমাদের জেনে নেওয়া দরকার ইতিহাসের উপাদান কি। না, যার সাহায্যে আমরা ইতিহাসকে জানতে পারি তাই হলো ইতিহাসের উপাদান। এই উপাদান দুই ভাগে বিভক্ত। এক হলো সাহিত্যিক উপাদান, দুই হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। এই সাহিত্যিক উপাদান আবার দুই ভাগে বিভক্ত, দেশীয় সাহিত্য, বিদেশি সাহিত্য। আর প্রত্নতাত্ত্বিক উপাদান তিন ভাগে বিভক্ত, লেখমালা, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। এখানে দেশীয় সাহিত্যগুলো বৈদিক সাহিত্য, পুরাণ, স্মৃতিশাস্ত্র, মহাকাব্য, আঞ্চলিক সাহিত্য, সরকারি নথিপত্র, আত্মজীবনী স্মৃতিকথা, সাময়িক সংবাদপত্র, চিঠিপত্র। বিদেশি সাহিত্য কি না, যেগুলো বিদেশি লেখকদের দ্বারা রচিত সেগুলোকে বিদেশি সাহিত্য বলা হয়। এখন আমাদের আলোচ্য বিষয়ে সরকারি নথিপত্র, আত্মজীবনী স্মৃতিকথা, সাময়িক পত্র, সংবাদপত্র ও চিঠিপত্র এগুলিকে তুলে ধরা হয়েছে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এতগুলো উপাদানের মধ্যে থেকে কেন এগুলোকে তুলে ধরা হলো বা এগুলো কেন গুরুত্বপূর্ণ। না, 19 শতাব্দীর পর থেকে ইতিহাসের উপাদান বিচারের ক্ষেত্রেও বদল আসছে। সাহিত্য নির্ভর উপাদানগুলির থেকে এগুলি অনেক অধিক গুরুত্ব পাচ্ছে। আমরা প্রথমেই যদি আলোচনাতে আসি সরকারি নথিপত্র। না, সরকারি নথিপত্র কি? এখানে পুলিশ, গোয়েন্দা আধিকারিকদের প্রতিবেদন, চিঠিপত্র, বিবরণ, এগুলোকে আমরা সরকারি নথিপত্র বলবো, যেগুলি আমাদের সংরক্ষিত করা আছে জাতীয় মহাপেজখানায়। এই সমস্ত সরকারি নথিপত্রগুলি থেকে তৎকালীন সময়ে আমরা প্রশাসনিক, সামাজিক এবং অর্থনৈতিক সমস্ত বিষয়ের কথা জানতে পারি। এক কথায় সরকারি নথিপত্র থেকে আমরা অনেক অজানা তথ্য জানতে পারি। তৎকালীন যুগের সমস্ত অজানা কথা জানা যায়, যেগুলো আমাদের দৃষ্টির মধ্যে পড়ে না। না, এই সরকারি নথিপত্রগুলোর মধ্যে অনেক রিপোর্ট আছে, যেমন নীল কমিশনের রিপোর্ট, হান্টার কমিশনের রিপোর্ট, সাইমন কমিশনের রিপোর্ট, নেতাজি অন্তর্ধান রহস্য। এখন যদি আমরা নীলবিদ্রোহ সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের কোনো ঐতিহাসিকের বই পড়তে হবে। সেই বই নীলবিদ্রোহের পক্ষে হতে পারে, আবার নীলকরদের পক্ষে হতে পারে। নীল কমিশনের রিপোর্টে এর সঠিক তথ্য অনুপাতে আমরা সবকিছু জানতে পারব। তাই সরকারি নথিপত্র ইতিহাসের উপাদান হিসেবে অধিক গুরুত্ব পাচ্ছে, কেননা এখানে সঠিকভাবে ইতিহাসকে জানা যায় এবং তৎকাল সময়ের সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক সমস্ত বিষয় কিন্তু প্রতিবেদনগুলোতে পাওয়া যায়। আমরা জানতে পারি ব্রিটিশদের মনোভাবের কথা, আমরা জানতে পারি বিপ্লবীবাদের কথা, আমরা জানতে পারি তৎকালীন যুগের অপরাধ প্রবণতার কথা। এই সরকারি প্রতিবেদনগুলো থেকে আমরা জানতে পাচ্ছি ভারত ছাড়ো আন্দোলনের পূর্বে আন্দোলনকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য ব্রিটিশদের তৎপরতার কথা। আমরা জানতে পাচ্ছি জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের নির্মমতার কথা। আমরা জানতে পাচ্ছি ভারতের দুর্ভিক্ষের কথা। কেন না, সরকারি নথিপত্রে সমস্ত তথ্যই কিন্তু সঠিক এবং নির্ভুল থাকে। তাই ইতিহাস রচনা করতে বা ইতিহাসকে জানতে সরকারি নথিপত্র অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়তে আসি আত্মজীবনী ও স্মৃতিকথা।
এখানে আমাদের পাঠ্যপুস্তকে অনেকগুলি আত্মজীবনী স্মৃতির কথা আছে, সেগুলো ছক আকারে তোমরা নোট খাতায় তুলে নেবে। বাঁ দিকে রাখবে আত্মজীবনী এবং ডান দিকে লাগবে লেখকের নাম, এবং এক একটা আত্মজীবনী লিখবে আর ডান দিকে লেখকের নাম লিখে যাবে। বাঁ দিকে লিখবে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ডান দিকে লিখবে মহাত্মা গান্ধী। বাঁ দিকে লিখবে তরুণের স্বপ্ন, ডান দিকে লিখবে সুভাষচন্দ্র বসু। এইভাবে এক একটা করে আত্মজীবনী তোমরা সাজিয়ে নেবে। আরো অনেক আত্মজীবনী আছে। তো আমাদের আলোচ্য বিষয়ে যে তিনটে আত্মজীবনী তুলে ধরা আছে সেগুলো হলো 70 বৎসর, জীবন স্মৃতি এবং জীবনের ঝোড়া পাতা। না 70 বৎসরে কি তুলে ধরা হয়েছে, না এখানে বিপিনচন্দ্র পাল তার প্রথম 22 বছরের জীবনী লিপিবদ্ধ করছেন। 1955 খ্রিস্টাব্দে 27টি অধ্যায়ে এটি গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে। না এখানে লেখক অর্থাৎ বিপিনচন্দ্র পাল তুলে ধরছেন কলকাতার ছাত্রাবাসের কথা, রঙ্গালয়, কলকাতা প্রেসিডেন্সি কলেজের কথা, ব্রাহ্ম সমাজের প্রভাবের কথা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখের কথা। এখানে বিপ্লবী সাধকদের দলের কথা তুলে ধরা হচ্ছে। এখানে তুলে ধরা হচ্ছে সমাজ সংস্কৃতি, ধর্ম, রাজনীতি সমস্ত বিষয়ের কথা তুলে ধরা হচ্ছে। এখানে পাশ্চাত্য শিক্ষা, দেশীয় শিক্ষা সমস্ত বিষয় তুলে ধরা হচ্ছে। না তৎকাল সময়ে আমরা যদি কিছু জানতে চাই তাহলে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমাদের কাছে। কেননা এখানে লেখক প্রত্যক্ষদর্শী, লেখক নিজের চোখে দেখে এই সমস্ত ইতিহাস লিপিবদ্ধ করেছেন। তাই আমরা বিপিনচন্দ্র পালের এই আত্মজীবনী থেকে আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী এই প্রমুখের কথা কিন্তু জানতে পারবো এবং নির্ভুলভাবে জানবো, এবং তার সময়ে সমাজ, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি সমস্ত কিছু জানতে পারবো। তাছাড়াও তিনি এখানে তুলে ধরেছেন পুরাণ পাঠ, যাত্রাপালা, নাটক, আমাদের ধর্মের কোথাও। না দ্বিতীয়তে আসি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি। এখানে লেখক তুলে ধরছেন ঠাকুর পরিবারের নানা নীতি নির্দেশের কথা। তিনি শৈশবে কেমন করে ধাত্রীমার অধীনে ছিলেন, গৃহশিক্ষকের অধীনে ছিলেন। তাছাড়াও তিনি তুলে ধরেছেন বিপ্লবী বাদের কথা, যতীন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, তিনকড়ি চট্টোপাধ্যায়ের বৈপ্লবিক কর্মকাণ্ডের কথা। না ভারতের স্বাধীনতা সংগ্রামে বৈপ্লবিক কর্মকাণ্ড জানতে হলে তাহলে আমাদের জীবন স্মৃতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। না কতটা গোপনীয়তার সাথে এই সমস্ত বিপ্লবীরা তাদের বিপ্লবকে ত্বরান্বিত করেছিল তা আমরা জানতে পারছি। তৃতীয়তে আসে জীবনের ঝোড়া পাতা। এখানে সরলা দেবী চৌধুরানী নারীদের বৈপ্লবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরছেন। না ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের কতটা অবদান তা কিন্তু এই গ্রন্থ থেকে স্পষ্ট। তারা কতটা স্বার্থত্যাগ করেছেন, বিপ্লবীদের কিভাবে সাহায্য করেছেন সেটা জানা যাচ্ছে। আমরা জানতে পারছি বিপ্লবীদের বিপ্লবাত্মক মনোভাবের কথা। এখানে যে আমাদের তিনটে আত্মজীবনী তুলে ধরা হয়েছে, 70 বছর, জীবন স্মৃতি, জীবনের ঝোড়া পাতা, এই সমস্ত আত্মজীবনীগুলো গুরুত্বপূর্ণ এই কারণে না এখানে লেখক প্রত্যক্ষদর্শী, নিজে চোখে দেখে তিনি তা লিপিবদ্ধ করেছেন। তৃতীয় যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটা হলো সাময়িক পত্র, সংবাদপত্র। না সাময়িক পত্র বা সংবাদপত্রগুলো হলো আমাদের প্রাত্যহিক জীবনের দলিল। এইগুলো থেকে ধর্ম, সমাজ, রাজনীতি, অর্থনীতি সমস্ত বিষয়ই আমরা জানতে পারি। আর এই সংবাদপত্রগুলি ছিল সময়োপযোগী এবং যুগোপযোগী। এগুলোতে তথ্য ভুল থাকে না, এখানে অতিরঞ্জিত করার কোনো ব্যাপার থাকে না। এখানে দুটো সংবাদপত্র তুলে ধরা হয়েছে, সম্প্রকাশ এবং বঙ্গদর্শন। না বঙ্গদর্শনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শিক্ষিত মানুষের সঙ্গে
নিচুতলার মানুষের যোগসূত্র স্থাপনা করার চেষ্টা করেছেন। তিনি ভারতের জাতীয়তাবাদকে কাজে লাগানোর জন্য তাঁর এই বঙ্গদর্শন পত্রিকাটাকে হাতিয়ার করেছেন। সম্প্রকাশ পত্রিকায় কৃষকদের কথা বলা হচ্ছে, শ্রমিক শ্রেণীর কথা বলা হচ্ছে, ভান্ডারকুলার প্রেস অ্যাক্টের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। না, আমাদের যে সমস্ত সংবাদপত্র বা সাময়িক পত্রগুলো আছে সেগুলো ছিল যুগোপযোগী বা সময়োপযোগী। এগুলো তথ্যের অতিরঞ্জিত করার কোনো সম্ভাবনা থাকে না। আর এই সমস্ত সংবাদপত্রগুলি থেকে বিস্তারিত ভাবে আমরা সবকিছু জানতে পারছি। তৎকালীন ভারতবর্ষের সমাজ, রাজনীতি, ধর্ম, অর্থনীতি সমস্ত কিছু আমরা জানতে পারছি। এখানে বিপ্লবীবাদের কথা জানা যাচ্ছে, এখানে ব্রিটিশদের কথা জানা যাচ্ছে, এখানে আপামর ভারতবাসী জনগণের কথা জানা যাচ্ছে। 4 নম্বরে আসি চিঠিপত্র। না, চিঠিপত্র এখানে একটা তুলে ধরা হয়েছে, না, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এখানে জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠি লিখছেন। না, চিঠিতে কি আছে? এখানে আছে পৃথিবীর উৎপত্তি, জীবজন্তুর আবির্ভাব, আদিম মানুষের আবির্ভাব ও বিবর্তনের কথা, রাষ্ট্রের উদ্ভব ও বিকাশের কথা, আর্যদের আগমন, বিশ্ব রাজনীতি। তিনি আরো চিঠিতে লিখছেন যে পৃথিবীকে জানতে হবে। না, পৃথিবীকে জানার আগে আগে নিজের দেশকে জানতে হবে, তারপরে জাতিকে জানতে হবে। তিনি লিখছে ইউরোপীয়দের কথা। না, ইউরোপীয়রা নিজেদেরকে সভ্য মনে করতেন, আমাদেরকে বর্বর অসভ্য মনে করতেন। তারা মনে করতেন আমরা উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত, অনেক শক্তিশালী, কিন্তু তারা একবারও ভাবতে পারেনি যে নিরস্ত্র ভারতবাসী একদিন মাথা তুলে দাঁড়াবে। এক কথায় এই চিঠিপত্রে জওহরলাল নেহরু আদর্শবাদের কথা তুলে ধরছেন। না, আজকের পর আমরা কি জানলাম? উপাদান হলো যার সাহায্যে আমরা ইতিহাস জানতে পারি, তাই হলো ইতিহাসের উপাদান। এখন উপাদান 2 ভাগে বিভক্ত, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক। এই সাহিত্য উপাদানকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য। দেশের সাহিত্যগুলোর মধ্যে পড়ে বৈদিক সাহিত্য, পুরাণ, স্মৃতিশাস্ত্র, মহাকাব্য, আঞ্চলিক সাহিত্য, সংস্কৃত সাহিত্য, সরকারি নথিপত্র, আন্তর্জীবনী স্মৃতিকথা, সাময়িক পত্র ও সংবাদপত্র, চিঠিপত্র। তাহলে যে সমস্ত উপাদানগুলি আছে তার মধ্যে আমাদের পাঠ্যপুস্তকে স্থান করে নিয়েছে সরকারি নথিপত্র, আন্তর্জীবনী স্মৃতিকথা, সাময়িক পত্র, সংবাদপত্র ও চিঠিপত্র। এই সমস্ত উপাদানগুলি কি ছিল? যুগোপযোগী। লেখকরা প্রত্যক্ষদর্শী, নিজের চোখে দেখে এগুলো লিপিবদ্ধ করেছেন। তাই ইতিহাস অতিরঞ্জিত হবার সম্ভাবনা অনেক কম হয়েছে। আমরা সঠিক ইতিহাস জানতে পেরেছি। আজকে প্রথম অধ্যায় সেকেন্ড পার্টে এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থাকবে।